যশ যশ উনি কেন যেচে তোর চিকিৎসার দায়িত্বটা নিয়েছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। ওনার ফায়দা কি তাতে? আমি তো সেখানেই আমি সেখানেই এই রহস্যটা কোনো রকম সমাধান করতে পারছি না। কোনো রহস্য নেই। আসলে রহস্য খোঁজা তোমাদের স্বভাব। তোমরা সবাই একটা রহস্যের মধ্যে এমনভাবে জড়িয়ে গেছো না, তোমরা কোনো কিছুই সরলভাবে সহজভাবে দেখতে পাও না। পরাগদা, আমি তোমাকে বলছি, দেবদীপ আমার কথা ভেবে যশের ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে। কারণ দেবদীপ জানে যে যশ আমার কাছে ঠিক কতটা ইম্পর্টেন্ট। দেবদীপ আমাকে অনার করে, আমাকে ভালোবাসে দেবদীপ। সেই জায়গা থেকে দেবদীপ যশের দায়িত্ব নিয়েছে, যাতে যশের ট্রিটমেন্টে কোনো ভুল ত্রুটি না হয়। তুমি কি বলতে চাইছো শাবনম? বাকি ডাক্তারেরা যদি যশের ট্রিটমেন্ট করতো তাহলে তারা ভুল ট্রিটমেন্ট করতো, একমাত্র দেবদীপই ঠিক ট্রিটমেন্ট করবে। কেন কেন শুধু শুধু তর্ক করছো অপরাজিতা? তর্ক করে কোনো লাভ নেই, ছাড়ো না। এখন প্রায়োরিটি হচ্ছে গিয়ে যশে অ্যাডমিশনটা করানো। না না দেবদেব, এই কথাগুলো একেবারে শেষ হয়ে যাক। এই কথাগুলো তো ওদের মনের মধ্যে আছে, সেগুলো একদম বেরিয়ে আসুক, সবটা উগড়ে দিক। হবে না। ওদের ওদের এটা এই মনের মধ্যে ওদের যে সন্দেহটা আছে এটা কোনোদিনও শেষ হবে না। ওরা কোনোদিনও শবনমকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারবে না বাবা। আজ অব্দি কোনোদিনও অ্যাকসেপ্ট করেনি, ভবিষ্যতেও পারবে না। এটা এটা আমি খুব ভালো করে জানি, আমি গ্যারেন্টি সহ বলতে পারি এই কথাটা। আমি যদি একদম সুস্থ হয়ে উঠে আমি যদি বেঁচে যাই, তারপরও কি বলবে ওরা জানো? যে ওরা আমাকে বাঁচিয়ে রেখেছে। বাঁচিয়ে রাখার কারণ এটাই বলবে যে ওরা তোকে বাঁচিয়ে রেখেছে এই জন্য যে ওরা তোকে তিলে তিলে কষ্ট দিতে পারে, শাস্তি দিতে পারে তোকে। ওদের কারণের কোনো অভাব নেই, ওদের যুক্তির কোনো অভাব নেই। চলে এসেছে, দিনের পর দিন চলে যাবে। যশ ভাই, আজ তুই আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করছিস, কিন্তু কিন্তু আমরা তোর প্রতি কনসার্ন বলেই কিন্তু তোর এতটা খেয়াল রাখি। এই যে তুই তোর নিজের বউ রোহিণীকে এখানে আসতে দিলি না, ওর মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা কি তুই বুঝতে পারছিস? না, বুঝতে পারছি না, আর বুঝতে চাইও না। বুঝতে কেন চাস না সেটা তো ভালো করেই জানি, কারণ তুই শবনমের খপ্পরে পড়েছিস। এক্সকিউজ মি প্লিজ, আপনি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। আপনি ডোন্ট ডু ইট। আর এরকম জায়গাতে নয়, আর অপরাজিতার মতো একজন ব্যক্তির জন্য তো নয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখুন, আপনার যদি কাজ হয়ে গিয়ে থাকে এখানে, তাহলে প্লিজ আপনি আসতে পারেন। কেন বলুন তো? না, এই হসপিটালটা এটা তো পাবলিক প্রপার্টি, আর আমি যতদূর জানি এই হসপিটালটা আপনার কেনাও নয়। তাই ডক্টর, আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলতে পারেন না। পরাগ, তুই যদি পেশেন্টের ক্ষতি করিস
বা ডক্টরের ক্ষতি করার চেষ্টা করিস বা ডক্টরের মানসিক স্থিতি নষ্ট করার চেষ্টা করিস, তাহলে উনি 1000 বার বলবেন। আর এটা পাবলিক প্লেস বলে তুই উল্টোপাল্টা কমেন্টস করতে পারিস না। আমি কি বলেছি ফুল কাকা? আমি তো সত্যি কথাটাই বলেছি। জজ তো শাবনমের খপ্পরে পড়েছে। পরাগদা, তোমরা কেন তোমার ভাইকে তোমাদের খপ্পরে ফেলতে পারলে না বলো তো? এদিকে আমি তোমার ভাইকে খপ্পরে ফেলতে পারলাম কি করে? এত ক্ষমতা আমার, যে ক্ষমতা তোমাদের নেই। ও স্ত্রী তো এখন বাড়িতে, রোহিণী চৌধুরী তো এখন বাড়িতে, তাহলে সে কেন যশকে আটকে রাখতে পারলো না? সে কেন তাকে ধরে রাখতে পারলো না? কেন যশ আমারই খপ্পরে পড়ছে সেটা ভেবে দেখেছো? অপরাজিতা, বলছি আমাদের এখানে সময় নষ্ট করলে চলবে না। যা করার সেটা তাড়াতাড়ি করতে হবে। সিস্টার, বলছি ডক্টর জর্জ বোসের অ্যাডমিশনের সব ফর্মগুলো রেডি আছে তো? হ্যাঁ, রিসেপশনে তো বলাই আছে, আপনাদের ওয়েটও করতে হবে না। জজ বোসকে তাহলে আমরা ভিতরে নিয়ে যাই, আপনারা ফর্মালিটিটা করতে থাকুন। আমি সমস্ত কিছু ফিল আপ করে রেখেছি আঙ্কেল, শুধু একটু সই করতে হবে। হ্যাঁ, কোথায় করতে হবে বলো? এক মিনিট। কি হলো? যশ, দেখি যশ, তোমার এক্সর্শন হচ্ছে না? এসো এদিকে বসো তো, এসে বস এখানে, বস, আয় আয়, বস বস। রিল্যাক্স। জল খাবি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ইয়ে মানে টাকা পয়সা কত লাগবে? টাকা তো জমা পড়ে গেছে। সে কি, কে টাকা জমা দিল? আঙ্কেল, ও নিয়ে তুমি এখন ভেবো না, ওসব পরে দেখা যাবে। না না, আমি তো টাকা পয়সা নিয়ে এসেছি, আমার সঙ্গে টাকা আছে। হ্যাঁ আঙ্কেল, সেটাই তো স্বাভাবিক, কিন্তু যশের ট্রিটমেন্ট কি আমরা করাতে পারি না? টাকাটা আমিই দেবো ভেবেছিলাম, কিন্তু তার আগে টাকাটা দেবদীপ দিয়ে দিয়েছে। সে কি দেবদীপ, এটা তুমি কি করেছো? হ্যাঁ, কি বলুন তো? তুমি ওর পেমেন্টটা পর্যন্ত করে দিয়েছো? না না, ছি ছি, এটা কি করলে তোমরা বলো তো? প্লিজ আমাকে এই অব্লিগেশনটার মধ্যে বেঁধো না, প্লিজ। যশ, তুমি তো আমার ভাইও হতে পারতে, তখন কি এই কথাটা বলতে? এগুলো তুই বুঝতে পারছিস না যশ? এগুলো একটা ট্র্যাপ। অন্য কথা বলতে গেলে বলতে পারিস ইনভেস্টমেন্ট। এটা যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে এরকম ইনভেস্টমেন্ট যেন আমি সারা জীবন করে যেতে পারি এরকম একটা মানুষের জন্য। পরাগ, তুমি যদি মনে করে থাকো তুমি এখানে এসেছো বলেই তুমি ওদেরকে ইচ্ছাকৃতভাবে অপমান করবে, তাহলে আই এম দ্য লাস্ট পার্সন, আমি কিন্তু টলারেট করব না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না ফুল কাকা, আমাদের কি টাকা পয়সার অভাব আছে? আমাদের এইভাবে বেঁধে ফেলা হচ্ছে কেন? তোমাদের প্রশ্নটা আসছে কেন? বলছি যশ আপনাদের কাছে যতটা ইম্পর্টেন্ট, আমাদের কাছেও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। আমাদের কাছে? ইয়েস, আমাদের কাছেও। শবনমের কাছে যে ইম্পর্টেন্ট, সে একইভাবে কিন্তু আমার কাছেও ইম্পর্টেন্ট। লাইকওয়াইজ, যে আমার কাছে ইম্পর্টেন্ট, সে শবনমের কাছেও কিন্তু সেম ভাবেই ইম্পর্টেন্ট।
আপনার জীবনে এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি, মানে এমন কোনো কিছু হওয়ার সুযোগও ঘটেনি, তাই আপনি এটা বুঝতে পারবেন না। মানে আমরা এইভাবেই একজন আরেকজনের পাশে থাকি, পরস্পরের পাশে থাকি, পাশে এসে দাঁড়াই যখন দরকার পড়ে। পরাগবাবু, আপনি যদি এটাকে অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে আপনাকে সাজেস্ট করব আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখুন, হয়তো অ্যাকসেপ্ট করতে পারবেন। কিন্তু আমার তো টাকা ছিল। জানি তোমার টাকা ছিল, খরচা আরও অনেক হবে। এটা অ্যাজ প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রাথমিক খরচা হিসেবে সেটা নয় আমি করলাম। তুমি তাহলে আমার অপারেশনের টাকাও নেবে না? আমি যদি অপারেশনের টাকা নিই তাহলে তুমি খুশি হবে যশ? দেখো আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, খুশি হবে? যশ, এখন এসব নিয়ে ভেবো না। যে যাই বলুক, আমি কিন্তু আমার মন খুলে কথাটা বলবো। ফুল কাকা, এই সব ব্যাপারটা হচ্ছে যশকে ইমপ্রেস করার ছক। তখন থেকে কি আজে বাজে কথা বলছিস পরাগ? যশকে ইমপ্রেস করে ওদের কি লাভ? বল, কি লাভ ওদের? ফুল কাকা, যে সম্পর্ক শেষ হয়ে গেছে, যে সম্পর্ক শেষ হয়ে গেছে, সেই সম্পর্ক নিয়ে তো এত বাড়াবাড়ি করার কোনো মানে নেই। যশের বউ রোহিণীর তো এটাতে খারাপও লাগতে পারে। তোমরা কেন কেউ রোহিণীর সাথে না আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে। আর সেটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। শবনমের সাথেও আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে আইনত। শবনম আর আমার মধ্যে যে বন্ধুত্বর সম্পর্কটা এখনো আছে, সেই সম্পর্কের জন্যই কিন্তু শবনম আর আমরা এখনো বেঁচে আছি। দেখো, রোহিণীর সাথে আমার সম্পর্কটা যে জায়গা থেকে শেষ হয়ে গেছে, সেই জায়গা থেকে আমার সাথে রোহিণীর সম্পর্কটা আর কোনোদিনও সেইভাবে তৈরি হবে না। তাই বারবার তুমি রেফারেন্সে রোহিণীকে টেনে এনো না তুমি সব কথা, প্লিজ দাদা ভাই। আমি যদি বেঁচে থাকি, আমি যদি বেঁচে যাই, আমার এই অপারেশনটা যদি সাকসেসফুল হয়, আমার ট্রিটমেন্টটা যদি সাকসেসফুল হয়, আমি যদি বাঁচতে পারি, তাহলে আমি আমার বাকি জীবনটা রোহিণীকে বাদ দিয়ে কাটাতে চাই। মানবিকতার কারণে, মনুষ্যত্বের জন্য, মানবিকতার জন্য আমি রোহিণীকে আমাদের বাড়ি থেকে বার করে দিতে পারিনি। রোহিণীকে আমি আমার জীবন থেকে বার করে দিতে পারিনি, কিন্তু তার মানে কিন্তু এই নয় দাদা ভাই যে আমাকে আমৃত্যু রোহিণীর সঙ্গে থাকতে হবে, আমাকে সারাটা জীবন রোহিণীকে নিয়ে কাটাতে হবে। আর এটাতে যদি তোমাদের আপত্তি থাকে তাহলে আমাকে বলে দেবে, আমি তোমাদের বাড়িতে আর ফিরবো না কোনোদিনও, আমি বাড়ি ছেড়ে দেব। আচ্ছা যশ, এখন কি এইসব কথা বলার সময়? মানে আই এম সরি, আমি বুঝতে পারছি না। একটা মানুষ ট্রিটমেন্টের জন্য এসেছে, আজ বাদে কাল তাকে অনেকগুলো প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে এরকম সিচুয়েশন আসছে কেন যে তাকে আমরা এরকম একটা অসুবিধার মধ্যে ফেলছি, এরকম পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হচ্ছে? আই সিম্পলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। তুমি ওসব নিয়ে ভেবো না যশ, ওসব ব্যাপারে আর তোমার ঢোকার দরকার নেই। আগে ট্রিটমেন্টটা হতে দাও,
তারপর না হয় সব দেখা যাবে। আরেকটা কথা বলি তোমায়, দেবদীপের ওপর তোমার ভরসা আছে তো? শবনম, আমার দেবদীপের উপর ভরসা আছে। আমি ভরসা করি দেবদীপকে, তাই এই কথাগুলো বলে প্লিজ তুমি আমাকে ছোট করো না। কেন জিজ্ঞেস করছি বুঝতেই তো পারছো। আমার ভরসা আছে। একজন মানুষ নিঃস্বার্থভাবে যখন আরেকজন মানুষের পাশে দাঁড়ায়, সে কত ভালো ডাক্তার, কত বড় ডাক্তার আমি জানি না, কিন্তু তার হৃদয়টা যে অনেক বড় তার পরিচয় আমি পেয়েছি। সে যদি তার হৃদয় দিয়ে আমার ছেলের চিকিৎসা করে, আমার ছেলে সুস্থ হয়ে উঠবেই। ভালো হয়ে উঠবেই, এটাই আমি বিশ্বাস করি। যাও দেবদীপ, ওকে নিশ্চিন্তে তুমি নিয়ে যাও। যাও। বলছি যশ, তোমার জন্য কি একটা স্ট্রেচার আনাবো? না না, শিওর? আই এম শিওর আমি হেঁটে যেতে পারবো। চলো, আমি let me কিরে বিটি, কেমন আছিস? আছি। আপনি ভালো আছেন মৌলভী সাহেব? এই চলে যাচ্ছে, চারিদিকে এত দুঃখ কষ্ট, কি করে ভালো থাকি বলতো? মানুষ তাদের কত সমস্যা নিয়ে এখানে আসে। তা তুই আজ এখানে এমনি এসেছিস না কারোর জন্য দোয়া চাইতে এসেছিস? কারোর অসুখ বিসুখ নয় তো? সবাই ভালো আছে তো? না মৌলভীজি, আমার একজন কাছের, সে বড় অসুস্থ, কঠিন রোগ। কি হয়েছে? কঠিন অসুখ, মারণ রোগ। সে হয়তো আর খুব বেশি দিন আমাদের মধ্যে নেই, তাই
তাই তো আজ আল্লাহর কাছে দোয়া চাইতে এসেছি। মৌলভী সাহেব, আপনি একটু দোয়া করবেন? আমি তো সব সময় দোয়া করি মা, পৃথিবীর সকল মানুষ যেন সব সময় ভালো থাকে, হিংসা, ধর্মযুদ্ধ, হানাহানি এসবে জড়িয়ে না পড়ে। আমি তো একটা কথাই সবাইকে বলার চেষ্টা করি মা, তোমরা সবাই এই পৃথিবীর সন্তান। এই পৃথিবীর সন্তান যদি সবাই হও, তোমরা তো সবাই ভাই বোন। ভাই বোনেরা যদি নিজেদের মধ্যে হানাহানি করে, তাহলে মায়ের শরীরেই তো রক্ত পড়ে। আর এই কথাটাই আমি সকলকে বুঝিয়ে উঠতে পারলাম না। আপনার তাবিয়ত ঠিক আছে তো? আছে রে মা, আছে। তা অনেকদিন পরে এলি, এখন বড় ডাক্তার হয়ে গেছিস, এখন আর এই মৌলভী সাহেবকে মনেই পড়ে না। এমন কথা বলবেন না, সত্যি বড় ঝঞ্ঝাটের মধ্যে ছিলাম। আচ্ছা, যার অপারেশন হচ্ছে সে তোর কে হয়? কি রে, কে হয় তোর? তোর স্বামী ভালো আছে তো? কি হলো, চুপ করে আছিস? কার অসুখ? তোর স্বামীর? সে তো নিজেও একজন বড় ডাক্তার। অনেকদিন আপনার কাছে আসা হয়নি মৌলভী সাহেব। আমার জীবনে অনেক ঘটনাই ঘটে গেছে। যে আমার স্বামী ছিল, সে আর আমার স্বামী নেই মৌলভী সাহেব। এই ছিল আর নেই এ তো মানুষ ঠিক করে, মানুষের মনের উপর নির্ভর করে। একবার যদি কেউ থাকে, সে কি আর জীবন থেকে চলে যেতে পারে? না, পারে না, সত্যিই পারে না। এখন তাকে আর ছেড়ে থাকিস না মা, যা নেই তা আবার গড়ে তোল। তা আর হয় না মৌলভী সাহেব। কেন হয় না? তোর অহংকে শান্ত হতে বল, এখন যে তার তোকেই বেশি দরকার।